কাহিনীর সাতকাহন, প্রাত্যহিক যাপনের সাপ্তাহিক বিনোদন, রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক ও নানান স্বাদের গল্পের ডালি দিয়ে সাজানো আমাদের এই আসরে আপনাকে স্বাগত। কাহিনীর সাতকাহনে আজকের গল্প ব্যানসিয়াগার বিভীষিকা। লেখক রনিত দাশগুপ্ত। লেখক বিভিন্ন পত্রপত্রিকায় গল্প লেখেন, ইংলিশে অনার্স গ্র্যাজুয়েট, বর্তমানে এক কোম্পানিতে ট্রেনিংরত। শুরু হচ্ছে গল্প ব্যানসিয়াগার বিভীষিকা। আমি তখন গ্রিনভিলের একটা স্কুলে ইতিহাস পড়াই। নোয়ার টানাটানিতে সেই সময় ওর ওই গ্রুপটাতে না ঢুকলেই হতো, সেটা এখন বুঝি। আচ্ছা, রাজেশ তো এখনও এলো না। এদিকে তো অন্ধকার হয়ে এলো চারিদিকে। কি করি বলো তো? আজ কি সব বাড়ির দিকে রওনা দেব? তাহলে যদি ঝড়টা ওঠার আগেই। আমরা হাঁ হাঁ করে উঠলাম। রবিবারের আড্ডাটা মাটি হলো বলে। সুনীল গাঁক গাঁক করে বলে উঠল, সে ঝড় আসুক বা বৃষ্টি আসুক, এমনকি যদি হঠাৎ কোনো জায়গা থেকে জম্বিরাও তেড়ে আসে, আপনাকে তাও ছাড়ছি না। প্রায় জেঠুর বয়সী এই মানুষটা সুনীলের ছেলে মানুষই দেখে হেসে ফেললেন। জেঠুর বয়সী হলেও উনি সান্নালদা ডাকটা শুনতেই পছন্দ করেন। বেশি বয়স নিয়ে কথা উঠলে উনি মারাত্মক চটে যান। বলেন, আরে মন ইয়াং তো বডিও ইয়াং, অত বয়স করো না তো। আর যত বছর টিকে আছি তোমাদের চারজনের সঙ্গেই আড্ডা দেব। ওই পাড়ার চায়ের দোকানে রাজনীতি আর আত্মীয়দের কেচ্চা কাহিনী নিয়ে গ্যাজাতে আমি জন্মে যাব না। জীবনে এত অভিজ্ঞতা হলো, লিখে টিকে তো আর রাখিনি। এখন যে পারি না তা নয়, কিন্তু আমার থেকে এ ব্যাটার হাতটা অনেক বেশি খোলতাই। তাছাড়া কি বলতো, তোদের শুনিয়ে শান্তিও আছে। ইয়াং বয়স, এখনও কত জায়গায় যাবি। হয়তো দেখলি আমার বলা কোনো ঘটনার সাথে হঠাৎই আশ্চর্য কিছুর মিল পেয়ে গেলি। জীবনে আনসলভড মিস্ট্রিও রয়ে গেছে বেশ কিছু। আমি কিছু বলার আগেই হুড়মুড় করে দরজা দিয়ে রাজেশ এসে ঢুকল। বললাম, কিরে এত দেরি? আর বলিস না, গেছিলাম একটা সিনেমা দেখতে, বেরিয়ে দেখি আকাশের এই হাল। তারই মধ্যে মনে হলো চট করে ফ্রায়েড চিকেন নিয়ে যায় সবার জন্য। সে দোকানে ঢুকে দেখি অফার চলছে বলে রীতিমতো ভিড় আছে। দেরি হয়ে গেল অনেকটা। ভেবেছিলাম আজ কপালে নির্ঘাত বৃষ্টি ভেজা লেখা আছে তো। রাজেশের কথা শেষ হওয়ার আগেই দপ করে বাতাস ছাড়ল হঠাৎ। ক্লাবের ভিতরেও ধুলো, বালি, রাস্তার নোংরা প্লাস্টিক, সঙ্গে ঝলকে ঝলকে ঠান্ডা হাওয়া ঢুকে আসতে লাগলো। তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজা আর জানলাগুলো আটকে দিলাম। একটা জানলা খোলা রইল, ঠান্ডা বাতাসটা ঢুকুক। ইলেকট্রিসিটি অনেকক্ষণ আগেই গেছে। ইনভার্টারটা এক সপ্তাহ ধরে কাজ করে না। বারবার করে বলেছিলাম কি ফল্ট হয়েছে দেখার জন্য। একটা কাউকে ডাকতে হবে তাড়াতাড়ি। সুনীলের কোন পিস্তুত ভাই এসব করে বলে সুনীল তাকেই খবর দেবে বলেছিল, কিন্তু গড়িমসি করে দিনগুলো কাটিয়ে গেছে। আমি দুটো মোমবাতি জেলে হিংস্র চোখে ওর দিকে তাকালাম। ও একটা বোকা বোকা দেঁতো হাসি দিয়ে হুড়মুড় করে সবাইকে কাগজের ছোট ছোট প্লেটে ফ্রাইড চিকেনগুলো দেওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়ল। আমি মনে মনে ভাবছিলাম সামনের দিন ওকেই ফ্রাই করে ফেললে কেমন হয়। যদিও পরিবেশটা দারুণ তৈরি হয়েছে এই ক্লাব ঘরের মধ্যে। ভয়ের ঘটনা শোনার জন্য একেবারে আদর্শ। রাজেশ কোকের ক্যানও এনেছে অনেকগুলো। সান্নালদা একটা ক্যান খুলে চুপচাপ চুমুক দিলেন, তারপর বললেন, তা কি ফিল্ম দেখে এলে রাজেশ? আরে ওই একটা হরর ফিল্ম। একটা মেয়ে পজেসড হবে, যে ইভিল বা ডেমনিক স্পিরিটটা পজেসড করেছে সেটা কি আর কোথা থেকে এসেছে সেটা খোঁজার জন্য নামবে মেয়েটার এক্স বয়ফ্রেন্ড।
তারপর হ্যাঁ বুঝেছি। ওই তো গোটা কতক রোমান্টিক গান, তারপর প্রাক্তন প্রেমিকের পাওয়ারফুল ভালোবাসা, সঙ্গে একজন যাজকের তেরে মন্ত্রপাঠ, আর সেই ডেমনিক স্পিরিট ক্লাইম্যাক্সে মিনিট 15 হুমকি আর ধমকি দিয়ে আর একসঙ্গে এক গাদা জিনিস ভেঙে শেষমেশ লেজ গুটিয়ে ছুট দেবে। এই তো চলছে ঘুরিয়ে ফিরিয়ে, সেম ফর্মুলা। তবে কি জানো, আজ যে ঘটনার কথা বলা শুরু করেছিলাম সেটা এসবের থেকে অনেকটাই আলাদা। সেই শখটা কাটাতে আমার বহু দিন লেগেছিল। অস্বীকার করব না, বিষয়টা নিয়ে এখনও আমি দুঃস্বপ্নে দেখি মাঝে মাঝে। বাইরে ইতিমধ্যে কড়কড়িয়ে বাজ পড়াও শুরু হয়ে গেছে। হেসে বললাম, আপনার অভিজ্ঞতা শোনার জন্য প্রকৃতিও রেডি, আর আমরাও। বলুন, শুনি বিস্তারিত, ঠিক কি ঘটেছিল। সান্যালদা মৃদু হেসে শুরু করলেন। তোমরা ব্যান সিয়াগার নাম শুনেছ? অবশ্য না শোনাটাই স্বাভাবিক। যদি নোয়া অ্যাডামসের সঙ্গে কোনোদিন আলাপ না হতো, আমিও জানতাম না। নোয়া আমার থেকে বছর 2 ছোট হবে। আমি যে স্কুলে ইতিহাস পড়াতাম ওখানে নোয়া ক্ল্যারিক্যাল জব করত। ও এতটাই খোলামেলা আর প্রাণবন্ত ছিল যে আমার সাথে খুব জলদিই বন্ধুত্ব হয়ে গেছিল। এক সন্ধ্যাবেলা ধোঁয়া ওঠা কফির সাথে স্যান্ডউইচ খেতে খেতে আমার ফ্ল্যাটে নোয়ার সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ওই বলল, আপনার প্রতি বিকেলবেলাটাই তো বড্ড একঘেয়ে কাটছে, আপনি আমাদের ক্লাবটা জয়েন করুন না। রাত 8টার আশেপাশে সব মেম্বাররাই চলে আসে। মূলত বিভিন্ন প্যারানর্মাল বিষয় নিয়ে গল্প করি আমরা। হরেক রকমের অদ্ভুত অভিজ্ঞতা হওয়া মানুষ দেখতে পাবেন আপনি। সম্প্রতি একজন ফাদার যোগ দিয়েছেন, আসেন মাঝে মাঝেই। এক্সারসিজম করার অভিজ্ঞতা আছে ওনার। জানেন তো, ভূত প্রেত, ডেমনিক এন্টিটি, স্বর্গ নরক, এসবের নানান কাহিনী শুনতে শুনতে মাঝে মধ্যে গায়ে কেমন কাঁটা দেয়। সবাই বেশ এনজয় করেন দেখি। তবে আপনার যদি এসব অপছন্দের বস্তু হয়ে থাকে সেক্ষেত্রে। আমি মুচকি হেসে বললাম, শোনো নোয়া, আমি সর্বদাই চাই আমার অভিজ্ঞতার লিস্টে দুনিয়ার সব জিনিসই অন্তত একবার করে এসে প্রেজেন্ট স্যার বলে যাক। আমার জানতে ভালো লাগে, সে যাই হোক, মানি আর না মানি। আমার কাছে যে কোনো ধরনের নলেজই হচ্ছে ট্রেজার। তাই প্রতিদিন না হলেও মাঝে মধ্যে অবশ্যই যাব তোমাদের ওই ব্লু হেভেন ক্লাবে। হ্যাঁ, আপনি নাম জানলেন কিভাবে? স্কুলে আমার কয়েকজন কলিগই বলেছে। তুমি তো আর গোপন কোনো ক্লাব খোলোনি, অনেকেই জানে। আমি তোমায় আগ বাড়িয়ে কিছু বলতে যাইনি, দেখছিলাম তুমি নিজে আমায় কিছু বলো কিনা। তাহলে পরশুই চলে আসুন না, শনিবার আছে, ফাদারও আসছে, ওই দিন আলাপ হয়ে যাবে। মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় না গেলেই হয়তো ভালো হতো। আবার পরক্ষণেই মনে হয় সত্যিই ভালো হতো কি। শনিবার রাতে ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করেই একটা ছাতা হাতে হাজির হলাম নোয়াদের ক্লাবে। প্রায় সবার সাথেই আলাপ হলো, খুবই বন্ধুসুলভ প্রত্যেকে। কয়েকজনের মুখ থেকে বিভিন্ন অলৌকিক গল্পগাথা শোনা গেল। ফলেন অ্যাঞ্জেলদের সম্পর্কে দারুণ পড়াশোনা নোয়ার, এটা ওর একরকম প্যাশান বলা যায়। বেলজেবাব সম্পর্কে অনেক অজানা ঘটনা বলল ও। গরম গরম চিজবার্গারে কামড় দিতে দিতে সেসব শুনতে মন্দ লাগছিল না। বিস্তর হাসি ঠাট্টাও হলো অনেকের সাথে। 9:30টার দিকে ক্লাব প্রায় ফাঁকা হয়ে এলো। অনেকেই বাড়িতে ফিরবেন, কিছুজন অবশ্য নাইট ক্লাবেও যাবেন শুনলাম। আমি ভাবলাম নোয়ার সাথে আর মিনিট 15 আড্ডা দিয়ে আমিও উঠে পড়ব। ঠিক তখনই এক দীর্ঘকায় মানুষ কালো কুচকুচে রেনকোট আর টুপি পরিহিত অবস্থায় ঢুকে এলেন। নোয়া সবিস্ময়ে বলল, আরে ফাদার, এত দেরি আজ? ক্লাব তো বন্ধই করতে যাচ্ছিলাম একরকম। ফাদার মৃদু হেসে গম্ভীর গলায় বললেন, আমার জন্য কয়েকটা মিনিট বেশি খোলা রাখলে যদি অসুবিধে হয় তাহলে চলে যাচ্ছি। নোয়া লজ্জিত হয়ে বলল, আমি একদমই সে কথা বলতে চাইনি ফাদার, আমায় ক্ষমা করবেন। এই ক্লাবের দরজা আপনার জন্য সব সময়ই খোলা, প্লিজ বসুন। বৃষ্টির অল্প ফোঁটা লাগা টুপিটা খুলে রেখে ফাদার বসলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, আপনার পরিচয়? আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম,
আমার নাম বিদ্যুৎ সান্যাল, এখানকার স্কুলটায় ইতিহাস পড়াই ফাদার। ও, আপনি সেই ইন্ডিয়ান হিস্ট্রি টিচার। অনেক প্রশংসা শুনেছি আপনার ওই স্কুলের ছাত্র আর তাদের গার্জিয়ানদের মুখে। আলাপ করে বেশ লাগলো মিস্টার সানিয়াল। আমি রেভারেন্ড গঞ্জেলেস ম্যাকবি। নোয়া, তোমার কাছে এই মুহূর্তে হুইস্কি মজুত আছে? থাকলে প্লিজ একটু দাও না। কালকের দিনটা নিয়ে বড় টেনশন হচ্ছে। কে জানে সব ঠিকঠাক হবে কি না। আমার দিকে তাকিয়ে ফাদার একটু লজ্জিতভাবে বললেন, আমি যতটা সম্ভব এসব থেকে দূরে থাকারই চেষ্টা করি, কিন্তু আসলে এমন একটা গোলমেলে সমস্যার মধ্যে পড়েছি না। নোয়া একটা লার্জ হুইস্কি রেডি করে ফাদারকে দিয়ে বলল, আপাতত ক্লাবে তো আমরা 3 জন বাদে কেউই নেই। খুব গোপনীয় না হলে বলা যায় কি? এমন কিছু গোপনীয় না, যদিও অনুমতি না নিয়েই করতে হচ্ছে। মেয়েটার মা পাগলের মতো কান্নাকাটি করছেন এসে। ওর মেয়ে রোজির অবস্থা এতটাই খারাপ যে যে কোনো মুহূর্তে মারাও যেতে পারে। এক্সরসিজম ছাড়া কোনো উপায় নেই। আমি আর নোয়া দুজনেই বেশ চমকালাম। ফাদার বলে চললেন, চিঠিপত্র লেখা, ভাটিকান থেকে অনুমোদন পাওয়া, এসবের জন্য অপেক্ষা করলে বড্ড দেরি হয়ে যাবে। এক্সরসিজম করলে বেঁচে যাওয়ার কিছুটা সম্ভাবনা তাও আছে। আমি 2 দিন আগেই দেখে এসেছিলাম। সবচেয়ে খারাপ ব্যাপার হলো মেয়েটা ঠিক কোন ডেমনিক এন্টিটি দ্বারা পজেসড হয়েছে আমি ডিটেক্টই করতে পারলাম না। এই ক্ষেত্রে জীবনে এই প্রথম ব্যর্থ হলাম। কাল কটার দিকে যাওয়ার কথা রোজির বাড়ি? ঠিক দুপুর 3টে, হোলি আওয়ার। ঈশ্বর যেন শক্তি দেন ওই শয়তানের সাথে লড়াই করবার, সেই প্রার্থনাই করি। আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ মুখ দিয়ে সেটা বেরিয়ে গেল, আমি কি একবার দেখতে যেতে পারি ফাদার? আমি আসলে সামনাসামনি কখনো এক্সরসিজম দেখিনি। ফাদারের কঠোর নীল চোখ দেখে বুঝলাম একটু অসন্তুষ্ট হয়েছেন। গম্ভীর সুরে বললেন, আপনি যদি ওখানে লাইভ হরর ফিল্মের মজা নেবেন বলে যেতে চান তাহলে কিন্তু প্রচণ্ড ভুল করছেন। একটা বাচ্চা মেয়ে কষ্ট পাচ্ছে, আদৌ বাঁচবে কিনা ঠিক নেই। দ্বিতীয়ত, আপনি তো এসব আচার অনুষ্ঠানের প্রায় কিছুই জানেন না, উল্টে বিপদ বেড়ে যেতে পারে। আমি একটু দমে গেলেও বললাম, না ফাদার, আমি কোনো মজা নিতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। আমি আসলে সবসময় নতুন অভিজ্ঞতার খোঁজে সবসময় থাকি। তাছাড়া বাচ্চাদের আমিও প্রচণ্ড ভালোবাসি। একটু আগে আপনিই বলেছেন ডেমনিক এন্টিটিটার পরিচয় আপনি বের করতে ব্যর্থ হয়েছেন। মেয়েটার মৃত্যুও হতে পারে। এক্সরসিজমের পর মৃত্যু হলে মেয়েটার মা শান্তভাবে নাও থাকতে পারে। প্রচণ্ড চেঁচামেচিতে অনেকে ছুটে আসতে পারে। আপনার উপর ক্ষোভের বশে হামলাও হতে পারে। আমি যেহেতু কিছু মনে করবেন না, আমি জাতপাত একদমই মানি না, কিন্তু এখানকার মানুষজনেরা জানে যে আমি একজন খ্রিস্টান নই, এবং এখানকার ছেলেমেয়েরা আমার স্কুলে পড়ার জন্য আমিও ওনাদের অনেকেরই চেনা থাকতে পারি হয়তো। সেক্ষেত্রে আমি নিরপেক্ষভাবে মূল ঘটনার ব্যাখ্যা দিতে পারবো। কারণ লোকে আপনার সহকারী ফাদারও আপনাকেই সমর্থন করে কথা বলবে, সেটা শুরু থেকে ধরে নেবে। আমি হস্তক্ষেপ করলে বিপদ পুরোপুরি কেটে যাবে সেটা আমি বলছি না, কিন্তু অনেকটা কমবে আশা করা যায়। আপনি কাজটা আনঅফিশিয়ালি করছেন, এই রিপোর্টটাও তো চলে গেলে সমস্যা হতে পারে। আমি মেয়েটার মাকে হয়তো খানিকটা সামলাতে পারবো, যাতে বিষয়টা বেশি না ছড়িয়ে পড়ে সেজন্যে। ফাদারের মুখ দেখে ধীরে ধীরে বুঝলাম ওষুধটায় কাজ দিয়েছে। একটু পরে গলা খাগড়ি দিয়ে উনি বললেন, বেশ, কিন্তু মনে রাখবেন মিস্টার সানিয়াল, যদি কোনো দুর্ঘটনাবশত আপনার কিছু হয় আমরা সেই দায় নেব না। আপনি সম্পূর্ণ নিজের ঝুঁকিতে যাচ্ছেন এই কথাটা স্পষ্টভাবে লিখে সই সহ একটা চিঠি আমার হাতে দেবেন।
আর হ্যাঁ, দ্বিতীয়ত, যতক্ষণ কিছু না হচ্ছে ওখানে গিয়ে নিজের নাম পরিচয় দেওয়ার দরকার নেই। আপনাকে নিজের সহকারী পরিচয়ে নিয়ে যাব। সহায়তায় যখন করতে যাচ্ছেন একরকম সহকারী হলেন, তবে দ্বিতীয়বার বিষয়টা ভেবে দেখবেন প্লিজ। আর দ্বিতীয়বার? আমায় আর পায় কি? আমি উত্তেজনা চেপে রেখে বললাম, তাহলে আপনাদের সাথে কাল ঠিক কখন আর কোথায় দেখা হচ্ছে ফাদার? ক্লিভল্যান্ড স্ট্রিট, ঠিক দুপুর 1:30 নাগাদ আমরা আপনাকে গাড়িতে তুলে নেব। ক্লিভল্যান্ড স্ট্রিট থেকে রোজি মিলারের বাড়ি পৌঁছতে প্রায় 2:30 বেজে গেল। পথে ফাদারের সহকারী আর এক ফাদার রিচার্ডের সঙ্গে কুশল বিনিময় হলেও উনি খুব একটা কথা বললেন না, বেশ চুপচাপ। সেটা টেনশানে নাকি উনি এইরকমই ঠিক বুঝতে পারলাম না। রোজির বাড়ি গিয়ে বেল টিপতেই এক উস্কো খুস্কো চেহারার লম্বা রোগা ভদ্রলোক দরজা খুললেন। আমরা ভিতরে আসার পর নিজের পরিচয় দিলেন। হ্যালো, আমি রোজির মামা পল মিনার। গতকাল সন্ধেবেলা এসে পৌঁছেছি। বোন তো ভীষণ টেনশন করছে। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, কোনো মতে অফিস থেকে ছুটি আদায় করে এসেছি। মা মেয়ের ছোট্ট সংসার। আমার প্রিয় বঞ্ঝিটার 4 বছর আগে বাবা চলে গেছে। বোন না চাইলেও আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। এ আবার কেমন বিপদের ঝড় এলো বলুন তো ফাদার? ফাদার গম্ভীরভাবে বললেন, আমাদের হাতে এখন কিছুই নেই মিস্টার মিলার। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমরা সবাই। খুব বেশি সময় নেই আমাদের হাতে। আপনি একটু আপনার বোন মানে শার্লটকে ডেকে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলে পল দেখলাম কিচেনের দিক দিয়ে ঘুরে অপর পাশের কোনো একটা ঘরের দিকে গেলেন। আমি এই ফাঁকে বৈঠকখানাটা ভালো করে দেখলাম, বেশ রুচিশীল। এক পাশে একটা বিশাল আয়না, দেখে মনে হলো অ্যান্টিক। আমরা 3 জন সোফায় এসে গুছিয়ে বসলাম। মিনিট 2 মধ্যে হন্তদন্ত হয়ে অগোছালো পোশাকে মিসেস মিলার ঢুকে বললেন, থ্যাংক গড আপনারা চলে এসেছেন। আমি কাল থেকে। আর কিছু বলার আগেই ফাদার ঝড়ের গতিতে উঠে দাঁড়ালেন। বললেন, আর ঠিক 15 মিনিট বাকি আছে 3টে বাজতে। আপনি নিচে অ্যালার্ট থাকবেন সব সময়। আমাদের 3টে বাজার আগেই উপরে কিছু কাজ সারতে হবে। যদি দেখেন আমরা কেউ মোটামুটি 1.5 ঘন্টা পরেও নিচে নামিনি, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবেন। সিটি পুলিশকে একটা ফোন করবেন এবং আরেকটি ফোন করবেন গ্রিনভিল চার্চে। তারপর চুপচাপ কোনো প্রতিবেশীর বাড়িতে বসে অপেক্ষা করবেন। বুঝতে পারলেন? মিসেস মিলার চুপচাপ ঘাড় নাড়লেন। ফাদার আমাদের দিকে তার সাথে আসার ইশারা করে দোতলায় উঠলেন। তারপর সতর্ক থাকতে বলে রোজি মিলারের ঘরের দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথেই আমি প্রায় বমি করে ফেলেছিলাম আর কি। যেমন তোমরা সিনেমাতে দেখো, শীতল হয়ে আছে গোটা ঘর। আদৌ ওরকম নয়, বেশ ভালো রকমের গরম। তার মধ্যে মেঝেতে যত্রতত্র মল মূত্র আর বমি ঝরানো। জানালা দুটো বন্ধ আর পর্দা টানা। ওই বদ্ধ ঘরে ওরকম গন্ধ আর পরিবেশে গা গোলাতে লাগলো। কিভাবে যে নিজেকে ঠিক রাখলাম ঈশ্বরই জানেন। নিজের বিছানার উপর রোজি মিলার বসে বেশ শান্ত ভঙ্গিতে আমাদের দেখে শুধু একবার হাসল, তারপর এক দৃষ্টে চেয়ে রইল। ওই দৃষ্টির থেকেও ভয়ঙ্কর অশুভ কোনো কিছু আমি আজ পর্যন্ত দেখিনি। মনে হলো সারা শরীর আড়ষ্ট হয়ে যাচ্ছে। ফাদার একটু গলার স্বর উঁচু করে বললেন, ডোন্ট লুক অ্যাট হার। ওর হাত পাগুলো এই খাটের ধারে লাগানো স্ট্র্যাপগুলো দিয়ে বেঁধে দাও। তারপর রোজিকে উদ্দেশ্য করে ওর দিকে না তাকিয়েই বললেন, রোজি মাই চাইল্ড, আমি জানি না তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ কি না, কিন্তু এগুলো করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ক্ষমা করে দিও আমাদের। হাত পা বাঁধার পর ফাদার গিয়ে দ্রুত রোজির বিছানাটার ঠিক নিচে সাদা আর কালো পাউডার জাতীয় কিছু দিয়ে একটা চিহ্ন এঁকে দিলেন। তারপর শুরু হলো এক্সারসিজম, যেমনটা তোমরা দেখে থাকো আর কি। বাইবেল হাতে ফাদার গর্জে উঠলেন, Saint Michael, the Archangel, defend us in the battle.
be our protection against the wickedness and the snares of the devil. May God rebuke him, we humbly pray. And do thou, O Prince of the heavenly host, by the power of God, thrust into the hell Satan and all the evil spirits who prowl about the world seeking the ruin of souls. Amen. আমেন। ফাদার ম্যাকবি আর ফাদার রিচার্ড দুজনেই আবার একসাথে আমেন বলে পবিত্র জল ছিটালেন রোজির গায়ে। হঠাৎই রোজি ছাদের দিকে মাথা তুলে তাকালো। মুখ থেকে একটা তীব্র পাশবিক গর্জন বেরিয়ে এলো, আর প্রায় সাথে সাথেই ওর মাথাটা ভয়ানকভাবে ফাটল। একটা বিস্ফোরণ হলো যেন। সারা ঘরে খুলি, চামড়া, মাংস আর ঘিলুর টুকরো ছড়িয়ে পড়ল। তারপর রোজির শরীরটা দপ করে জ্বলে উঠল। সেই আগুন ছড়াতে শুরু করলো খাট থেকে গোটা ঘরে। ফাদার চিৎকার করে বললেন, আপনি নিচে ছুটে গিয়ে শার্লটকে আটকান। মিস্টার সানিয়াল, এই আগুন আদৌ পৃথিবীর নয়। এটা যাতে ছড়িয়ে না পড়তে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে। শিগগির যান, উনি ওপরে এসে পড়লে আর নাও বাঁচতে পারেন। আমি হুড়মুড় করে দরজার নব ঘুরিয়ে বেরোলাম। এত তেতে গেছে এই সামান্য সময়ে যে হাত জ্বলে গেল রীতিমতো। আমি বেরোতে বেরোতেই দেখলাম শার্লট সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন। আমি বাধা দিয়ে বললাম, যাবেন না, যাবেন না, ফাদারকে নিজের কাজ করতে দিন। প্রচণ্ড বল প্রয়োগ করে এক প্রকার টেনে হিঁচড়ে নিচে ড্রয়িং রুমে নিয়ে এলাম ভদ্রমহিলাকে। উনি কান ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছেন, কেন আপনি আমাকে রোজির কাছে যেতে দিচ্ছেন না? কি হয়েছে ওর? ছাড়ুন আমাকে, বলছি ছাড়ুন আমাকে। বুঝলাম এভাবে ওনাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাই একটু সাহায্যের জন্য চিৎকার করে উঠলাম পলের নাম ধরে। শার্লট হঠাৎই ছটপটানি কিছুটা কমিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কাকে ডাকছেন? আপনার ভাই পল, যিনি আমাদের দরজা খুলে রিসিভ করলেন। উন্মাদ হয়ে গেছেন আপনি। আমার কোনো ভাই নেই। আপনারা যে এসেছেন সে খবর তো ওই ঘরে গিয়ে আমাদের পরিচারিকা মেডিসন বলল। ওকে আসা অবধি থাকতে বলেছিলাম আমি। কি যাতা বলছেন? প্রচণ্ড টেনশনে আপনার মাথাটাই গেছে। ওই তো মিস্টার পল এসে গেছেন, আপনি দেখুন। উনি এই অবধি বলে থেমে গেলাম। স্পষ্ট বুঝতে পারছি আমার হৃদস্পন্দন তীব্রভাবে বেড়ে চলেছে। উপরের ঘরে হাত পা অসাড় হয়েছিল, এবার পুরো শরীরটা যেন জমে গেল। পল এসেছেন বটে, তবে একটু অন্যভাবে। যদি আদৌ এই নামে কেউ থেকে থাকেন অবশ্য। পল নামে যিনি দরজা খুলেছিলেন তাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৈঠকখানার ওই বিশাল আয়নাটাতে। সশরীরে উনি ঘরের মধ্যে কোথাও উপস্থিত নেই। পল হাসতে শুরু করলেন আমার দিকে তাকিয়ে, ভয়াবহ বিকৃত এক হাসি। চোখ দুটো ধীরে ধীরে নীলচে কালো রঙের হয়ে আসছে। ঠোঁটটা দুপাশে গাল চিরে জুলফির প্রায় উপর অবধি চলে যাচ্ছে। আর উনি নিঃশব্দ এক হাসি হাসছেন, যার কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছে না। আয়নাটা ধীরে ধীরে লাল বর্ণের হতে শুরু করলো। তারপর ক্র্যাক করে একটা আওয়াজ কানে এলো। পরক্ষণেই কাঁচটা সজোরে ফেটে টুকরো টুকরো হয়ে উড়ে এলো আমার দিকে। হাত পা মুখ সব যেন জ্বলে গেল আমার নিমেষে। আছড়ে পড়লাম মাটিতে। শার্লটও প্রায় একই সাথে পড়ে গেছেন। চোখে অন্ধকার নেমে আসার আগে শুধু একটা জিনিসই দেখতে পেলাম। তেকোনা একটা কাঁচের টুকরো ছুরির মতন ওনার ক্ষত বিক্ষত শরীরের কণ্ঠনালীর ভিতরে ঢুকে গেছে। গলগল করে বেরিয়ে আসছে রক্ত। আমি আর পারলাম না, দু চোখে অন্ধকার নেমে এলো। প্রায় 48 ঘন্টা পরে হাসপাতালে জ্ঞান এলো। শরীরের প্রচুর জায়গায় কেটে ছড়ে গেছিল। রক্তক্ষরণ হয়েছিল ভীষণভাবে। প্রায় 2 বোতল ব্লাড দিতে হয়েছিল। চতুর্থ দিন ভিজিটিং আওয়ারে আমার সঙ্গে ফাদার গঞ্জালেস আর নোয়া দেখা করতে আসলো। মনে অনেক প্রশ্ন কৌতূহলের ঝড় তুলছিল। আমি উত্তেজিত হয়ে সেসব জিজ্ঞেস করতেই ফাদার বললেন, ধীরে ধীরে বলুন, আর এভাবে এক্সাইটেড হবেন না, শরীরের ক্ষতি হতে পারে। আমি যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করছি যে ওখানে কি হয়েছিল। সেদিন প্রোটেক্টিভ স্পেল সম্পূর্ণ করার আগেই ওই আগুনের গ্রাসে ফাদার রিচার্ড সম্পূর্ণ পুড়ে যান। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, ঘরে যেভাবে আগুন ছড়িয়ে পড়েছিল সেভাবেই হঠাৎ করে আগুন গায়েব হয়ে যায় প্রায় মিনিট 10 পর।
তারপর রোজি মিলারের বডির একটা অংশ, ঘরে ছড়িয়ে পড়া তার ঘিলু, অন্যান্য যেসব আবর্জনা আমরা দেখেছিলাম তার কিচ্ছু ছিল না। পুরো ঘর ঝকঝকে তকতকে, যেন রোজি মিলার নামে কেউ কখনো সেখানে ছিলই না। শুধু গোটা ঘরে রিচার্ডের পুড়ে যাওয়া দেহ পড়েছিল। আমি নিচে নেমে দেখলাম ওই অবস্থা। আর তাছাড়া প্রচণ্ড চিৎকার, কাঁচ ভাঙার শব্দে অনেক লোক জড়ো হয়ে দরজায় ধাক্কা দিচ্ছিল। তাঁদের সাহায্য নিয়েই আমি তোমাদের সবাইকে উদ্ধার করি। শার্লটকে বাঁচানো যায়নি। হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করে দেওয়া হয়। পুলিশ আপাতত আমার জবানবন্দি নিয়ে আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু বিনা অনুমতিতে এই শহরের বাইরে যেতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আর পল মিলার? বলার সময় লক্ষ্য করলাম গলাটা কেঁপে গেল আমার। ফাদার একটা লম্বা শ্বাস ছেড়ে বললেন, আচ্ছা, নিচে ঠিক কি হয়েছিল বলো তো? যদি না তোমার মনের ওপর খুব চাপ পড়ে বলতে গিয়ে। আমি চাইছি না তুমি অসুস্থ হয়ে পড়ো। আমি যতটা সম্ভব গুছিয়ে বললাম। মনে চাপ তো পড়ছিলই, কিন্তু জানানোটা জরুরি। ফাদার সব শুনে বুকে ক্রসের চিহ্ন কাটলেন, তারপর বললেন, আপনাকে তাহলে বলি, শার্লটের পরিচারিকার মৃতদেহ কিচেনে পাওয়া গেছিল। এই রকম শক্তিশালী অশুভ সত্তা আমি কখনো দেখিনি। আগে ম্যাডিসন অর্থাৎ ওই পরিচারিকাকে হত্যা করে, তারপর পল নামের এক কাল্পনিক চরিত্র সেজে আমাদের অভ্যর্থনা করে আবার শার্লটের ঘরের বাইরে গিয়ে ম্যাডিসনের রূপ ধরে আমাদের আসার খবর দিয়ে এসেছিল। আমি কোনো রকম উত্তর না দিয়ে গোঁজ হয়ে বসে রইলাম। ফাদার কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন, ঈশ্বর কি তাহলে বিন্দুমাত্র সাড়া দিলেন না? চেষ্টাও করলেন না নিষ্পাপ বাচ্চাটাকে রক্ষা করার? এ কেমন অশুভ শক্তি, যার তৈরি করা বেড়াজাল এড়িয়ে স্বয়ং ঈশ্বর অবধি প্রবেশ করতে পারছেন না। আমার মাথাটা রাগে আর এক গাদা প্রশ্নে রীতিমতো জ্বলে যাচ্ছিল। রোজির মৃত্যু দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছিলাম না, কিন্তু আমি কী বা করতে পারি সেখানে? স্বয়ং ফাদার অসহায়। ক্রমাগত মন বলছে কোথাও একটা বড়সড় ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু কেউ ধরতে পারছে না। না, উত্তেজিত হয়ে লাভ নেই। বাবা বলতেন, যত বড় বিপদই আসুক না কেন, মাথাটা যেন বরফ ঠান্ডা থাকে। মাথা গরম, অতিরিক্ত উত্তেজনা, টেনশন, এগুলো কোনো সাহায্য তো করেই না, উল্টে বুদ্ধি নাশ করে। মিনিট 15 কথা বলে দুজনেই বিদায় নিল। নোয়া যাওয়ার আগে বলে গেল, আপনাকে তো আর মোটামুটি দিন 3 দেখে ছেড়ে দেবে। আমি পরশু এসে আপনাকে আর একবার দেখে যাব, কেমন? পরশু এসেই নোয়া একটা খারাপ কথা বলল। ফাদার গঞ্জালেসের কাছ থেকে আমি জেনেছি ওই রোজির পাড়াতেই 3টে বাড়ি পরে ডেভিস ফ্যামিলি থাকে। ওদের সন্তান হ্যারি ডেভিসের রোজির মতোই বিকার দেখা দিয়েছে গতকাল থেকে। হ্যারি ডেভিস? আমি চমকে উঠলাম। ও তো আমার স্কুলেই পড়ে। সে কি কাণ্ড! ফাদার গঞ্জালেস কি করবেন সেসব কিছু ভেবেছেন? উনি বিষয়টায় হস্তক্ষেপই করতে চাইছেন না বিন্দুমাত্র। একে তো উনি মানসিকভাবে বিধ্বস্ত রোজির ঘটনাটাকে নিয়ে, তার উপর ওনার কাছে বেশ কিছু চিঠি এসেছে শুনলাম উপরতলা থেকে। সেদিনের ঘটনাটা মুখে মুখে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। ফাদারকে এইভাবে আনঅফিশিয়ালি এক্সারসিজম করার জন্য অনেক জবাবদিহি করতে হবে। তবে যেহেতু আপনি জানেন রোজির দেহের কোনো ট্রেস পুরো বাড়িতে মেলেনি আর শার্লটও মৃত, তাই ফাদার ওখানে আদৌ এক্সারসিজম করতে গিয়েছিলেন কি না তার সুস্পষ্ট কোনো প্রমাণ এখন অবধি কারোর কাছে নেই। যাই হোক, মিসেস ডেভিস ওনাকে অনেক ভরসা করে ডাকতে এসেছিলেন। ওনার কান্নাকাটিতে ফাদার আর না থাকতে পেরে ওনার বাড়িটা ওই যেভাবে ব্লেস করা হয় আর কি, সেটা করেই তাড়াতাড়ি চলে এসেছেন। এই অবধি বলেই নোয়া আমার দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, শুনুন সান্যাল, আমি খুব সম্ভবত
এই এন্টিটিটার পরিচয় জানতে পেরেছি, আর সেটাও বাবা রেখে যাওয়া একটা অদ্ভুত জিনিস থেকে। আমার মনে হয় বিষয়টা আপনার দেখা দরকার। আমি খানিকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তারপর একটু ধাতস্থ হয়ে বললাম, তুমি কিভাবে পেলে পরিচয়টা, আর ফাদারকে জানিয়েছো সেটা? এটার সাথে বাবার অতীতের একটা ধূসর অধ্যায় জড়িয়ে আছে। আমি যেটা থেকে পেয়েছি সেটা ফাদার দেখলে হয়তো প্রথমেই ছুঁড়ে ফেলে দিতেন। অনেক রকম প্রশ্ন বান ধেয়ে আসতো। আপনাকে দেখানোটা অনেক নিরাপদ। শুধু কাল পর্যন্ত অপেক্ষা করুন। কাল সকালেই তো রিলিজ করবে আপনাকে। আমি নিতে আসব। আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন। দুপুরে লাঞ্চ ওখানেই সেরে নেবেন, কোনো অসুবিধা হবে না। পুলিশ আগেই জবানবন্দি নিয়ে গেছিল। তারপর সব রকম ফর্ম্যালিটি সেরে নোয়ার বাড়ি পৌঁছতে বেলা প্রায় 12টা বেজে গেল। নোয়া আমায় কফি বানিয়ে দিয়ে ভিতরের ঘরে চলে গেল। ফিরে এলো একটা ছোটোখাটো কাঠের বাক্স নিয়ে, যার একদিকটা ভাঙা। সেটা টেবিলের উপর রেখে আমার সামনে বসে বলল, ঘটনাটা তাহলে আপনাকে আগাগোড়াই বলি। আমার বাবা টেরি অ্যাডামসের হেফাজতে রাখা ছিল এটা। আমি তখন বেশ ছোট। মায়ের দুর্ঘটনায় মৃত্যু হবার পর বাবার ঈশ্বর এবং চার্চের ওপর ক্ষোভ সৃষ্টি হয়। প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন। এরই মধ্যে উনি একটা স্যাটানিক কাল্টে যোগ দেন। এই ধরনের কাল্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এমন মানুষ খোঁজে যারা কোনো কারণে ঈশ্বরের ওপর অসম্ভব ক্ষোভ বর্ষণ করে। আমি জানি না উনি কিভাবে এই কাল্টটা কিভাবে ওনার খোঁজ পেল। নিশ্চয়ই চেনা পরিচিত কেউ সদস্য বানিয়ে নিয়েছিল। তা যাই হোক, কোনো একটা কারণে এই কাল্টটার ভিতরে কোনো একটা বিষয় নিয়ে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। ফলবশত বেশ কয়েকটা খুনও হয়ে যায় এলাকায়। ভিকটিমদের শরীরে কবজির কাছে পাওয়া একই রকমের ট্যাটু দেখে পুলিশ সন্দেহ করে এরা একই দলের সদস্য। বাবা ক্ষোভবশত কাল্টে যোগ দিলেও মানুষ হিসাবে সবসময় যে একটু ভীরু প্রকৃতির ছিলেন, সেই স্বভাবটা পাল্টায়নি। উনি এসবের ফলে আতঙ্কিত হয়ে সব ছেড়ে দিয়ে বাড়িতে বসেছিলেন। তাছাড়া উনি ওই কাল্টটার সাধারণ একজন মেম্বার ছিলেন, কোর কমিটিতে ছিলেন না। আর কোনোদিন কোনো রকম নৃশংস কাজও করেছেন বলে শুনিনি। সে সাহস ওনার ছিল না। আর শত চাইলেও উনি মনের অন্তঃস্থল থেকে খারাপ হয়ে যেতে পারতেন না, সে কথা অন্তত আমিই জানি। হঠাৎই এর মধ্যেই এক প্রবল ঝড় বৃষ্টির রাতে এক মহিলা আমাদের বাড়িতে আসেন। ঘন উজ্জ্বল লাল রঙের চুল আর চোখের মনি ঝকঝকে নীল। বাবার সাথে ওনার কথোপকথন অল্প স্বল্প মনে আছে আমার। বাবা কিছুতেই বাক্সটা নিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু মহিলা জোর করে সেটা দিয়ে যান এই বলে যে, পাগলামো করো না টেরি, এটা একমাত্র তোমার কাছেই সুরক্ষিত থাকবে। এরপর মোটামুটি 1 মাসের মধ্যেই সব গণ্ডগোলও থেমে গিয়েছিল। পুলিশ আর বিশেষ কিছু সুরাহা করতে পারেনি। কয়েকজনকে অ্যারেস্ট করে জেরা করবার পর তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। আমি ওই রহস্যময়ী মহিলাকে আর কোনোদিন দেখিনি। বাবার মৃত্যুর পর বাক্সটা খোলার চেষ্টা করেও পারিনি, আর অত গাও করিনি। একরকম পড়েই ছিল এটা। গত রাতে বাবার ঘরে আলমারিতে একটা বই খুঁজতে যাওয়ার সময় দেখলাম এটা থেকে একটা লালচে আভা বেরোচ্ছে। কৌতূহলী হয়ে খুলতে না পেরে শেষমেশ একটা পাশ প্রায় ভেঙেই ফেললাম, আর ভেতরে পেলাম এগুলো। নোয়া বাক্সটা একপাশে কাত করতেই বেরিয়ে এলো একটা ছোট মোটা ডায়েরি, আর সঙ্গে একটা হলুদ পাথরের লকেট। নোয়া গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, এটা গত রাতেই আমি শেষ করেছি। যেহেতু ভিতরে নানান জায়গায় ঈশ্বর বিরোধী কথাবার্তা লেখা আছে, তাই আর ফাদারকে জানাইনি। আর তাছাড়া বাবার সম্পর্কে এখন নানান কথা ছড়াক, এটাও চাইনি। এখানকার বেশিরভাগ লোকই প্রচণ্ড ধর্মভীরু। ফাদার যদিও 5 কান করবার মানুষ নন, তবুও বলা যায় না। মন বলল এই মুহূর্তে আপনাকে ভরসা করাটাই ঠিক হবে। আপনি ধীরে সুস্থে পড়ুন, আমি লাঞ্চটা রেডি করি। বেলা প্রায় 3:30 পর
আমার ডায়েরিটা পড়া শেষ হলো। উত্তেজনা আর আতঙ্কে থরথর করে কাঁপছে রীতিমতো। না শেষ করে লাঞ্চ অবধি করব না বলে দিয়েছিলাম। নোয়াও এতক্ষণ না খেয়ে বসে। তড়িঘড়ি ছুটে গেলাম দোতলার ব্যালকনিতে। নোয়া ইজি চেয়ারটায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। দু কাঁধ ধরে মস্ত এক রামঝাঁকুনি দিয়ে উঠিয়ে দিলাম। হুড়মুড় করে সবটা বলার পর নোয়া শুকনো গলায় বলে উঠল, ঈশ্বর আমাদের রক্ষা করুন। আমি বললাম, হাতে আপাতত একটাই উপায়। আজকে এই সন্ধ্যার দিকে ফাদারকে আসতে বলো, ফোন করো ওনাকে। আরও একটা ফোন করতে হবে আমায়। আপাতত আমি নিচে গিয়ে দরজা বন্ধ করছি। কিছু সামগ্রী দরকার, সেগুলো দ্রুত এনে আমায় দেওয়ার পর যতক্ষণ না বেরোচ্ছি কোনোভাবেই বিরক্ত করা চলবে না। ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ ফাদার গঞ্জালেস চলে এলেন। বসেই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত জরুরি তলব? আচ্ছা ফাদার, লুসিফারের যে কজন মুখ্য সেনাপতি ছিল তাদের নাম বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু তাতে লাভ কি? আমাদের পরিচিত কোনো ফলেন এঞ্জেল বা ডেমনিক এন্টিটি যে কাজ করেনি সে কথা তো আগেই বলেছি। হ্যাঁ, অবশ্যই সে কথা বলেছেন আপনি, কিন্তু আমি বলছি এমন এক ফলেন অ্যাঞ্জেলের কথা যে লুসিফারকে সিংহাসনচ্যুত করে নিজের রাজত্ব করতে চেয়েছিল নরকে। তার সে স্বপ্ন শেষমেশ পূরণ হয়নি যদিও। লুসিফার তাকে হারিয়ে পৃথিবী আর নরকের মাঝখানে এমন এক জায়গায় বন্দি করে যে সে ইচ্ছে থাকলেও কোনোদিন সেসব জায়গায় পা ফেলবে না। পৃথিবীতে লুসিফার তার অনুগামীদের কাছে আদেশ দেয় যে সব জায়গা থেকে ব্যানসিয়াগার নাম মুছে ফেলার জন্য। তবে লুসিফারের মতো সেও ছিল চরম ধূর্ত এবং খল। পৃথিবীতে তার মতো স্বভাবের মানুষদের স্বপ্নের মাধ্যমে তাদের বিকৃত কিছু ইচ্ছে পূরণ করার লোভ দেখাত। সে চাইতো পরিবর্তে তার আরাধনা করা হোক। এভাবেই তৈরি হতে শুরু করে তার ভক্তদের গোষ্ঠীগুলো। তারা একটা সময় তার নির্দেশেই এমন একটা কাজ শুরু করে যেটা শেষ হলে সে তীব্র শক্তিশালী হয়ে উঠবে আর নিজের বন্দিদশা থেকে বেরিয়ে আসবে। সম্পূর্ণ নরক দখল না করে এবার সে আর ছাড়বে না। আর তারপর তার ভক্তরাও হয়ে উঠবে নিরঙ্কুশ। নিজেদের বিকৃতি সবার মধ্যে ছড়িয়ে দেবে তারা। জনসমক্ষে চলবে একের পর এক ভয়াবহ কাজ। কারও ক্ষমতা হবে না প্রতিবাদের। কিন্তু চার্চের এক গোপন যোদ্ধা গোষ্ঠী এই উদ্দেশ্য সফল হতে দেননি। প্রায় 250 বছর আগে ব্যানসিয়াগার ভক্তদের সব জায়গা থেকেই প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। তাই এদের উপাস্যর নাম এই চার্চের উপরতলার অতি সামান্য কিছু লোক জানত। এই যোদ্ধা গোষ্ঠী জানত, আর জানত এই রাক্ষসের পূজারীরা। কিন্তু কি ভয়ঙ্কর ব্যাপার হবে বলুন তো, যদি এই সময়ে দাঁড়িয়ে চার্চেরই কেউ গোপনে এই ব্যানসিয়াগাকে শক্তিশালী করার বিধি ফের শুরু করে, কোনোভাবে কোথাও আচার অনুষ্ঠানগুলো খুঁজে পেয়ে। ফাদারের মুখ দেখলাম হিম শীতল হয়ে গেছে, সম্পূর্ণ কালচে দেখাচ্ছে, চোখ দিয়ে যেন বিষ ঝরে পড়ছে। আমি হিস হিস করে বললাম, গলার ক্রুশ আর ফাদারের পোশাকটা খুলে ফেলো। ব্যানসিয়াগা ছিল একজন পেডোফিল, আর তার ভক্তরাও তাই। একজন এক একটা শিশু ধর্ষক। তুমি চার এই পোশাককে যথেষ্ট অপবিত্র করেছ। আর কোনো রকম অধিকার দেব না এ কাজ করার। নোয়া গঞ্জালেসকে হঠাৎ করে পকেটে হাত দিতে দেখে ছিটকে দাঁড়িয়ে উঠে তেড়ে যাচ্ছিল, কিন্তু লাভ হলো না। গঞ্জালেস তার আগেই বিড়বিড় করে কি একটা মন্ত্র উচ্চারণ করে এক রাশ কালো পাউডারের মতো জিনিস হাতে নিয়ে আমাদের দিকে ফুঁ দিয়ে ছুঁড়ে দিলেন। মনে হলো কে যেন হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে আমার। নোয়াও পড়ে গেল ধপ করে। চোখ জ্বালা করছিল আর ঝাপসা হয়ে আসছিল। গঞ্জালেস আমার মুখের উপর ঝুঁকে পৈশাচিকভাবে হেসে বলল, সৌভাগ্য আপনাদের, আজকে আপনাদের রক্ত আর মাংসটা বেশ উত্তম কাজে লেগে যাবে। পুরোপুরি অজ্ঞান না হলেও একটা ঝিমুনির মধ্যে ছিলাম। সেই ঘোর কাটতে দেখলাম নোয়া আর আমি হাত পা বাঁধা অবস্থায় দুটো চেয়ারে, আর আমাদের ঘিরে একটা বিশাল বৃত্ত আঁকা হয়েছে। হালকা নীলচে কালো রঙের মোমবাতি বসানো কিছু কিছু নকশার মধ্যে। সেগুলো সলতেতে আগুন দিচ্ছে পাষণ্য। শেষ মোমবাতিটা জ্বালিয়ে ফুঁ দিয়ে দেশলাই কাঠিটা নিভিয়ে
আমার সামনে রাখা চেয়ারের উপরে পায়ের ওপর পা তুলে বসলো গঞ্জালেস। ততক্ষণে নোয়ার জ্ঞানও ফিরে এসেছে। দাঁতে দাঁত চেপে ও বলে উঠল, আমার বাড়ির বেসমেন্টে এসব কি হচ্ছে? আসলে আমার বাড়ির বেসমেন্টেই করার প্ল্যান ছিল, কিন্তু তোমরা এত বেশি জেনে গেছো যে মনে হলো একটা সারপ্রাইজ ডিজার্ভ করো বই কি। প্রায় 4.5 ঘন্টা বেহুশ তোমরা। তোমাদের বেসমেন্টে বেঁধে বাড়িতে গিয়ে এই ছোটখাটো উপকরণগুলো নিয়ে এলাম। আর হ্যাঁ মিস্টার সানিয়াল, আপনি আর কি কি জানেন বলে ফেলুন তো, হাতে আর খুব একটা সময় নেই। কিন্তু দারুণ ধূর্ততার সাথে খেলাটা খেলছো বটে। ব্যানসিয়াগা নিজে একজন পেডোফিল। সে নিজ মানসিকতার শিষ্যদের নিজেই বেছে নেয়। সংযোগ স্থাপন করতেও সুবিধা হয় ওর। কুস্বপ্নের মাধ্যমে বিভিন্ন নির্দেশ পাঠায়। তার শিষ্যরা কোনো শিশুকে নিগ্রহ করলেই তার কিছুটা করে ক্ষমতা লাভ হয় সেই বাচ্চার আত্মাটাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য। ব্যানসিয়াগা একই সাথে অনেকজনের উপরে ভর করতে পারে। তার শিষ্যরা সেই বাচ্চা যেখানে শোয় তার নিচে কোথাও সুযোগ বুঝে একটা বিশেষ চিহ্ন আঁকে, যা ব্যানসিয়াগাকে ক্ষমতা দেয় সেই শিশুটার দেহ ধ্বংস করে তার আত্মাকে চিরকালের জন্য যন্ত্রণা দেওয়ার। বাচ্চাটার পার্থিব শরীর আর তার সাথে যা যা সম্পর্কযুক্ত ওই বিশেষ চিহ্নর 10 হাতের মধ্যে থাকে। সেই সব ব্যানসিয়াগার অভিশপ্ত আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। এমন মনে হয় বাচ্চাটা যেন কোনোদিন সেই জায়গাতে ছিলই না। এই বিশেষ চিহ্নটা তুমি সেদিন রোজির খাটের তলায় এঁকেছিলে। ওই আধো অন্ধকারেও আমি চিহ্নটা খেয়াল করেছিলাম, নইলে পরে বুঝতামই না তুমি ব্যানসিয়াগার শিষ্য। তুমি এরকমই কাউকে খুঁজছিলে যে এমন একজন চলুক যাতে কোনোভাবে সমস্যা হলে সে নিরপেক্ষ থেকে সাক্ষী দেয় এবং তোমাকে নির্দোষ প্রমাণ করে। ফাদার রিচার্ড কিছু একটা আঁচ করে ফেলেছিলেন, যে কারণে ওনাকে মরতেই হতো। তুমি সেদিন আদৌ প্রোটেক্টিভ স্পেলের ব্যবহার করনি, বদলে অন্য কিছু করে ভয়াবহভাবে জ্বালিয়ে দিয়েছিলে লোকটাকে। তুমি আসলে অনেক দিন ধরেই রোজি মিলারের প্রতি লালসা পোষণ করে রেখেছিলে। আগে নিজের লালসা পরিতৃপ্ত করতে কাছের যে বস্তিটা আছে ওখানে শিশুদের খাবারের লোভ দেখিয়ে টেনে এনে রেপ করতে, টাকার লোভ বা ভয় দেখিয়ে কিছু ক্ষেত্রে তাদের বাড়ির বড়দের রাজি করিয়ে নিয়ে যেতে। কিন্তু তোমার মতো নর্দমার কীটের কি আর লালসার কোনো অন্ত আছে? তোমার নোংরা চোখে হঠাৎ ফুটফুটে রোজি আর হ্যারিও পড়ে গেল। কিন্তু এখানে কিছু গোলমাল হলে বড় সমস্যায় পড়ে যেতে পারো, তাই তুমি আঁচ করলে। তা খুব একটা ভুল করনি। যেদিন রোজিকে ডেকে কথা বলার ছলে তুমি বিভিন্নভাবে স্পর্শ করেছিলে, সেটা ও বাচ্চা হলেও সেগুলো যে ব্যাড টাচ সেটা বুঝে ফেলে আর ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। একটা চোরা ভয়ের শিকার হয়ে সেদিনই ও বাড়ির কাউকে কিছু জানায়নি বটে, কিন্তু যে কোনো দিনই পারত। তাই একটা সুন্দর পরিকল্পনা করে ওকে সরিয়ে দেওয়া এবং একই সাথে তোমার জঘন্য রিচুয়াল পালনের পথে এক ধাপে গিয়ে যাওয়া, এই দুটোই সফলভাবে করে ফেললে। কিন্তু একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না, তুমি কোথায় পেলে এই রিচুয়াল পালনের নির্দেশগুলো? আমি যে ব্যানসিয়াগার ওই অভিশপ্ত চিহ্ন সম্পর্কে নোয়ার ডায়েরি থেকে জেনেছি সেটা চেপে গেলাম গঞ্জালেসের কাছে। ওর শয়তানি বুদ্ধি শিউরে ওঠার মতোই। হ্যারি ডেভিসের বাড়ি ব্লেস করার জন্য গিয়ে হ্যারির ঘরে গিয়ে সবার অজ্ঞাতে ওর বিছানার তলায় ও এমন চিহ্ন এঁকে এসেছে আমি এখন নিশ্চিত। গঞ্জালেস চোখ বুজে পরিতৃপ্ত মুখে এতক্ষণ আমাদের কথা শুনছিল। কথা শেষ হতে পরিতৃপ্ত কণ্ঠেই বলল, আমাদের চার্চের লাইব্রেরিরই এক কোণে পড়ে থাকা একটা পুরনো হোলি বাইবেলের একদম শেষ পাতার পরে কিছু পৃষ্ঠা জুড়ে সেখানে লেখা, প্রভু স্বপ্নাদেশ দিয়েছিলেন যে ওখানেই পাবো। অন্য কেউও যদি আমার আগে পেত তাহলে এই জিনিসের পাঠোদ্ধার অবশ্য করতে পারত না, বুঝতেও পারত না প্রভু প্রতি মুহূর্তে আমাকে চালনা করেছেন, গাইড করে এগিয়ে নিয়ে গেছেন। আর এবারে অন্তিম লগ্ন আসন্ন। তোমরা হয়তো জানো না, মাত্র 3 ঘন্টা আগে হ্যারি ডেভিসের বড় যন্ত্রণাময় মৃত্যু হয়েছে, রোজির মতোই। বস্তির 11টা বাচ্চাকে নিগ্রহ করে প্রভুর নির্দেশ মতো মারবার পরে উনি শেষ 2টো বাচ্চা এমন খুঁজছিলেন যারা ক্যাথলিক
আর যাদের বাবা প্রয়াত হয়েছে। এই দুজনের জন্য রোজি আর হ্যারি একদম পারফেক্ট ম্যাচ ছিল। আর আমিও অনেকদিন ধরেই, ইউ নো দ্যাট অলরেডি। যাই হোক, আর কথা বাড়িয়ে কাজ নেই, কারণ আমার রিচুয়াল সমাপ্ত। কিছুক্ষণের মধ্যেই এই বৃত্ত থেকে স্বয়ং প্রভুর উত্থান ঘটবে। আমার দেহ অধিকার করার পরে উনি সুতীব্র খিদের জ্বালায় প্রথমেই ভক্ষণ করবেন তোমাদের দুজনকে। তারপরে যাকে তোমাদের জন্য তারপরে বলে আর কিছু থাকবে না, সুতরাং শোনা বৃথা। গঞ্জালেস উঠে বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ শুরু করল। বৃত্তের ভিতরের বিভিন্ন নকশাগুলো থেকে পচা ঘোলাটে নরকীয় গরম বাতাস ছুটে আসতে লাগলো। ওর চোখ দুটো ধীরে ধীরে কালচে নীল হয়ে আসছিল। হঠাৎ আমি গঞ্জালেসের পিঠে হাত রেখে বললাম, অনেক হয়ে গেছে, এবারে যে তোমাকে যেতে হবে। গঞ্জালেস বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো, মুখে যুগপৎ আতঙ্ক আর বিস্ময়ের চিহ্ন। সেটাই অবশ্য স্বাভাবিক, কারণ আমার গলা দিয়ে যে স্বর বেরিয়েছে সেটা আদৌ আমার গলার স্বর ছিল না। আমার একটা চোখ টকটকে লাল হয়ে আছে, তার থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আবার আমার গলা থেকে হিস হিস করে রক্ত জমানো কণ্ঠে কেউ যেন বলে উঠল, নিজের প্রভুকে অভিবাদন জানাবে না বেনসিয়াগা। পরক্ষণেই আমার শরীর ছেড়ে ঝড়ের মতো একরাশ লাল ধোঁয়া বেরিয়ে এলো, আর আমি টলতে টলতে দুই ধাক্কায় নোয়াকে গণ্ডির বাইরে চেয়ার শুধু ছিটকে ফেলে নিজেও বেরিয়ে এলাম। নোয়া হাঁ করে আমার দিকে তাকিয়ে বলল, করেছেন কি আপনি? আমার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এরকম একটা আত্মঘাতী প্রচেষ্টা যে সফল হবে কে জানত। নোয়ার বাবার ওই ডায়েরিতে অনেক কিছুর সাথে বেনসিয়াগাকে পৃথিবীর বুকে আনার রিচুয়াল কখনো সম্পূর্ণ হয়ে গেলে তাকে আটকানোর জন্য একটা রাস্তার কথাই বলা আছে, স্বয়ং তার প্রভুকে তার সামনে নিয়ে আসা, যাকে এককালে সে সরাতে চেয়েছিল এবং আবারও ক্ষমতা পেলে সেই কাজই করবে। তিনি আর কেউ নন, স্বয়ং নরক অধিপতি লুসিফার, যিনি স্যাটার্ন বলেও পরিচিত। লুসিফার এমনি এমনি এই পৃথিবীতে লড়তে আসতে পারত না, তারও একটা দেহের আশ্রয় চাই। আর সেই গুপ্তবিদ্যা লেখা ছিল সেই ডায়েরিতে, যে নিজের দেহতে আশ্রয় দেবে তাকে তার শরীরের আংশিকভাবে ভর করে সুযোগ বুঝে বিভিন্ন সময়ে তার শরীর থেকে বেরিয়ে আঘাত হানবে, কিন্তু যে নিজের শরীরের সঙ্গে তাকে সংযুক্ত করবে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে। সবশেষে স্বয়ং লুসিফার তার আত্মাকে সঙ্গে করে নিয়ে যাবেন নরকে। আর হ্যারি ডেভিসের মতো একটা নিষ্পাপ শিশুকে রক্ষা করতে আমি নরকে যেতেও প্রস্তুত ছিলাম। না, হ্যারি ডেভিস মারা যায়নি। আমি ওই দিন সন্ধ্যায় ওর মাকে ফোন করে ওই বিছানার তলা থেকে অশুভ চিহ্নটাকে নষ্ট করে হ্যারিকে অন্যত্র সরিয়ে দিয়ে তার মৃত্যুর খবর প্রচার করতে বলে দিই। বলি যে এটাই তার সন্তানকে বাঁচানোর সর্বশেষ উপায়। বেশি ব্যাখ্যার সময় নেই, দ্রুত সব কিছু করতে হবে। লুসিফার ধূর্ত, খল এবং মায়াবী। বেনসিয়াগা সন্ধ্যায় যাকে হত্যা করতে ধাবিত হয়েছিল এবং ভেবেছিল করে ফেলেছে, তা সবই লুসিফারের সৃষ্টি করা নকল মায়াজাল। আমার দেহে আশ্রয় নেওয়ার পরে সে তার কাজ সেরে ফের মোক্ষম সময় ফেরত এসে আবার আমার দেহ অধিগ্রহণ করে ফেলেছে। তারপরে সুযোগ বুঝে আক্রমণ শানিয়েছে। সাদে কি আর কিং অফ ফলেন অ্যাঞ্জেলস বলা হয়? এদিকে রিচুয়াল অসম্পূর্ণ থাকায় বেনসিয়াগাও গঞ্জালেসের দেহ সম্পূর্ণ অধিকার করতে পারেনি, দুর্বল হয়ে পড়েছে। আমাদের চোখের সামনে গোটা বৃত্তের ভিতরে লাল আর কালো ধোঁয়ার যুদ্ধ চলছে। তার মাঝেই বাইরে ছিটকে এসে পড়ল গঞ্জালেসের দেহটা। ধারালো নখে তার দেহ ছিন্ন ভিন্ন করে দিয়েছে লুসিফার। ধীরে ধীরে নীল কালো ধোঁয়াটাকে যেন ফালা ফালা করতে লাগলো লাল ধোঁয়াটা, আর তারপরেই সম্পূর্ণভাবে গ্রাস করল। একটা অসহায় কান ফাটানো হিংস্র গর্জন ভেসে এলো আমাদের কানে। বুঝলাম বেনসিয়াগার কালো অধ্যায়ের সমাপ্তি ঘটল। কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপরেই হঠাৎ বৃত্তের ভিতরে লাল ধোঁয়ার ভিতরে ঝলসে উঠল দুটো করাল চোখ। বুঝতে পারলাম
লুসিফারের লক্ষ্য এবারে আমার আত্মা। Now your soul is mine, Sanyal. বৃত্তের ভিতর থেকে একটা পৈশাচিক হাত আমার দিকে এগিয়ে আসছে, ঠিক যেন লাল ধোঁয়ায় গড়া, কুৎসিত আর বাঁকানো নখরযুক্ত। চোখ বুজে ফেললাম আমি। ধীরে ধীরে চোখ খুলতে দেখলাম একটা অদ্ভুত উজ্জ্বল সাদা আলোর রেখা আমায় ঘিরে আছে, আর আমার সামনে রোজি মিলার সহ আরও অনেক শিশু। ব্যানসিয়াগার কবল থেকে ওদের নিষ্পাপ আত্মার মুক্তি ঘটেছে তার ধ্বংসের সাথেই। ওদের টোপকে লুসিফার কিছুতেই আমার কাছে আসতে পারছে না, রাগে গর্জন করছে ওদের নিষ্পাপ চাউনির সামনে। গোটা বেসমেন্ট গমগমিয়ে গর্জন। ধোঁকা দিও না সান্যাল, তুমি সব জেনেই আমাকে ডেকেছিলে। এগিয়ে এসো, এগিয়ে এসো, সরিয়ে দাও এই বাধা। আমি শান্ত কণ্ঠে বললাম, ডায়েরিতে স্পষ্টভাবে লেখা ছিল, কেউ যদি তোমাকে নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য শরীর অধিগ্রহণের ডাক দেয়, তাহলে তুমি তার আত্মার সঙ্গে করে নিয়ে যাবে সেই কাজ শেষ হলে। কিন্তু এটা তো আদৌ তেমন কিছুই হয়নি। তুমি তোমার সিংহাসন বাঁচিয়েছ, আর আমি পৃথিবীর নিষ্পাপ শিশুদের। সুতরাং তুমি কখনোই সুস্পষ্টভাবে দাবি করতে পারো না যে কথার পেঁচ মেরো না সান্যাল, এসব জিনিস অনেক পুরনো হয়ে গেছে আমার কাছে। পৃথিবীর শিশুদের রক্ষা করা তোমার উদ্দেশ্য ছিল, তার বদলে। হ্যাঁ, উদ্দেশ্য বৃহত্তর স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু নয়। তুমি তাহলে যাবে না, এই তোমার শেষ কথা তো। জেনে রাখো, ভবিষ্যতে কিন্তু খুব করুণ পরিণতি অপেক্ষা করবে তোমার জন্য। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে এই আলোর রেখা পেরিয়ে আমায় নিয়ে যাও, নিষেধ তো করিনি। রোজি আর অন্য শিশুরা একসাথে কলকল করে বলে উঠল, এই পবিত্র রেখা সারা জীবন, এমনকি মৃত্যুর পরেও ওর আত্মাকে বেষ্টন করে থাকবে। ফিরে যাও শয়তান, তোমার কাজ এখানে সমাপ্ত। বেশ খানিকক্ষণ নিস্তব্ধতার পরে একটা শীতল কণ্ঠে করাল হাসি ভেসে এলো। ওয়েল ডান, খুব সুন্দর খেললে বটে, কিন্তু মনে রেখো, আবার আমাদের দেখা হবে, হতেই হবে। আর এই জীবনে যদি দ্বিতীয়বার তুমি আমায় তোমার শরীর অধিগ্রহণের জন্য প্রার্থনা করো, তখন এই পবিত্র আলোর রেখাও দুর্বল হয়ে যাবে, আর তখন আমি তোমাকে চরম শাস্তি দেব। তোমায় আমি আবার কেনই বা ডাকতে যাব? ভবিষ্যৎ রহস্যে ঢাকা সান্যাল, আমি অপেক্ষায় থাকব। অপেক্ষা করে তারপরে নেওয়া প্রতিশোধের স্বাদ বড় মধুর। ততদিন উপভোগ করে নাও এই পৃথিবীর রূপ রস গন্ধ। এখনকার মতো বিদায়। এরপর লাল ধোঁয়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রোজি আর অন্যান্য শিশুরা তখনও আমায় ঘিরে দাঁড়িয়েছিল। আমি কেঁদে ফেললাম, বললাম, তোদের যে রক্ষা করতে পারিনি রে, ক্ষমা করে দিস আমায়। এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন হয়ে চোখ বুজে কিছুক্ষণ বসে থাকার পরে পাশে খসখস আওয়াজ শুনলাম। চোখ খুলে দেখলাম রোজিরা অন্তর্নিহিত হয়েছে, আর আমার পাশে নোয়া টানাটানি করে নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। আমি চোখ খুলেছি দেখে ও বলে উঠল, এবারে তো একটু আমার সাহায্যটা করো প্লিজ। আমি মুচকি হেসে হাত লাগালাম। রাজেশই প্রথমে নিস্তব্ধতা ভাঙল, বলল, ওই ডায়েরিটার ব্যাপারে তো আর বিশেষ কিছু বললেন না। ওটা কিভাবে এসেছিল? ওই রহস্যময়ী মহিলা কে? নোয়ার বাবার সাথেই বা ওনার কি সম্পর্ক? সান্যালদা চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, একদিনে আর কত শুনবে রাজেশ?
সে আবার এক অন্য গল্প। এটুকু বলে রাখি, এই ঘটনার 1 বছর হতে না হতেই ডায়েরির সেই মালকিনের মেয়ে আমাদের খোঁজে এসেছিল, আর আমরা জড়িয়ে পড়েছিলাম মারাত্মক এক ঘটনার জালে। বুঝতে পেরেছিলাম লুসিফার কিন্তু একটা কথা মোক্ষম বলেছিল, ভবিষ্যৎ রহস্যে ঢাকা, সত্যিই কেউ জানে না কি ঘটবে। আমরাও বুঝে উঠতে পারিনি। তবে সে ঘটনা আবার পরে একদিন বলবো। আশা করি সামনের সপ্তাহে তাহলে আবার দেখা হচ্ছে। আর বৃষ্টিটাও অনেকটা ধরে এসেছে, অতএব আজকের মতো আসলাম। এই বলে আমাদের দিকে চোখ টিপে ছাতা মাথায় দিয়ে সান্যালদা বাইরের মিশকালো অন্ধকারের সঙ্গে মিশে গেলেন। এতক্ষণ শুনলেন লেখক রনিত দাশগুপ্তের লেখা গল্প ব্যানসিয়াগার বিভীষিকা। গল্পের বিভিন্ন চরিত্রে অরিজিৎ, অম্লান, প্রতীক, প্রতিম, প্রদীপ, সুদীপ ও সায়ন্তী। গল্প পাঠে আমি শোভন। শব্দগ্রহণ, আবহ ও শব্দ সংযোজনে প্রতিম। পরিচালনায় প্রীতম। প্রচ্ছদ স্বপ্নীল। বিশেষ সহযোগিতা ঋতুপর্ণা। রেকর্ডিং স্টুডিও মেলোরিদম। আগামী পর্বে কাহিনীর সাতকাহনে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির থাকছি আমরা।